শনিবার দিনই কিন্তু ইডেন গার্ডেনের লাস্ট ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের মুম্বাইয়ের সাথে সন্ধ্যে 7:30 থেকে। ওই ম্যাচে কলকাতা কি পরিবর্তন করতে পারে সেটাই বলবো এই ভিডিওতে। কলকাতা কিন্তু এবারের আইপিএলে খুব ভালো পারফরমেন্স করছে, ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে, জিতছে, মানে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করে গেছে। প্রথম তো রাজস্থান করলো, তারপর কলকাতা করে গেছে। এখন বাকি যে 3টে ম্যাচ রয়েছে, 3টের মধ্যে 3টে জিততে পারলে কলকাতাটা রেকর্ড করবে, যেটা আইপিএলে কখনোই করতে পারেনি। আর যদি 3টে ম্যাচ নাও জেতে, 2টো ম্যাচ জেতে, তাহলে তো একেবারে প্রথমে থাকবে বা 1-2-এ থাকবে। এবার 1-2-এ থাকলে সুবিধাটা পাবে, প্লে অফে যদি একটা ম্যাচ কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু কলকাতা আবার একটা সুযোগ পাবে। আর যদি 3-4-এ নেমে যায়, বাকি 3টে ম্যাচ হারে, সেক্ষেত্রে কিন্তু একেবারে মানে প্লে অফে হয়তো যাবে, সেক্ষেত্রে 3-4-এ নেমে যেতে পারে। তবে এখন যেরকম ফর্মে রয়েছে, আমার মনে হয় না পরপর 3টে ম্যাচ হারবে বলে। আর একটা ম্যাচ জিতলেও 1 বা 2-এ থাকবেই, 1-এ না থাকতে পারলেও 2-এ থাকবে অন্তত। হ্যাঁ, সেটাই। আবার রাজস্থান রয়্যালসেরও ম্যাচ রয়েছে, তারা বাকি কটা ম্যাচ যেতে সেটা দেখতে হবে। সেই হিসেবে বিচার করা যাবে যে 1-এ কে থাকবে, 2-এ কে থাকবে। হয়তো রাজস্থান রয়্যালসে 1-এ থাকতে পারে, 2-এ হয়তো কলকাতা নাইট রাইডার্স থাকবে। আর 3-4 নম্বর জায়গা নিয়ে লড়াই চলবে লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ আর আর কে লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ আর চেন্নাই সুপার কিংস। এই 3টে দল প্রথম থেকে লড়াই করে যাচ্ছে। আবার দিল্লি মনে হয় পারবে না, আমার যতদূর মনে হয়। হ্যাঁ, দিল্লি হয়তো নাও পারতে পারে, দিল্লির সম্ভাবনা খুবই কম। আজকে অবশ্য দিল্লির আবার ম্যাচ রয়েছে, যদি দিল্লি জিততে পারে, দিল্লির চান্স কম, তবে দিল্লিও যে পারবে না তা না। সবগুলো ম্যাচ জিতলে তারাও লড়াইয়ে কিন্তু চলে আসবে, সেক্ষেত্রে দিল্লিও কোয়ালিফাই করে যেতে পারে। তবে আমি মন থেকে চাই দিল্লি যদি কোয়ালিফাই করে, আমার মনে হয় সেটা ভালো হবে আর কি। দিল্লি আর লখনৌ করুক, হায়দ্রাবাদ আর চেন্নাই মানে আইপিএল থেকে বিদায় নিক। তার কারণ চেন্নাই আগের বছর কাপ নিয়েছে, প্রতি বছর একটা দল ভালো খেলবে সেটা তো হতে পারে না। বা হায়দ্রাবাদ উঠুক, লখনৌর জায়গায় সেটা উঠলেও হয়। দিল্লি উঠলে ভালো লাগবে, দিল্লি টিমটা চেষ্টা করেছে, থাক উঠুক, এটাই এই জন্যই বলছি আর কি। আর প্লে অফে এমনিতেও হেরে যাবে দিল্লি, গেল দিল্লি মনে হয় যেতে পারবে না আমার যতদূর। এখন লখনৌ যদি 3টে ম্যাচ জেতে, লখনৌ আবার ম্যাচ ঘুরিয়ে দেবে, মানে ওদের মাইনাসে নেট রান রেট রয়েছে, সেটা প্লাসে চলে আসবে। আর লখনৌ ম্যাচ যেগুলো হেরেছে, কিছু বড় ব্যবধানে হেরেছে। এই যে কলকাতার বিরুদ্ধে যে ম্যাচটা হারলো, বড় ব্যবধানে হারলো। কেএল রাহুল 235 রান চেস করতে নেমে কি করে 21 বলে 25 রান করতে পারে, এগুলো কেএল রাহুলের পক্ষেই সম্ভব। তাকে নেওয়াটা হবে কিসের জন্য? টি20 ওয়ার্ল্ড কাপে সে যদি মেরেই না খেলতে পারে, একমাত্র এই স্লো খেলার জন্য, কেএল রাহুলের স্লো ব্যাটিংয়ের জন্যই মানে 2022 সালে কাপ পায়নি ইন্ডিয়া। এত স্লো খেলতো রোহিত শর্মার সাথে, রোহিত শর্মা নিজেও খেলতে পারতো না, আর কেএল রাহুলও খেলতে পারতো না, যার কারণে এই দুজনের জন্যই মানে সেমিফাইনালে কাপ, মানে সেমিফাইনাল থেকে ফাইনালে যেতে পারেনি, কাপ পায়নি। এই একটাই কারণ, আর কোনো কারণ নেই। আর বোলিং ভালো হয়নি, আমি মেনে নিচ্ছি বোলিং ভালো হয়নি, কিন্তু ব্যাটিংয়ে যদি বেশি রান তুমি তুলে রাখো, তাহলে বোলিং খারাপ হলেও হয়তো শেষ দিকে খেলাটা যায়, জমে খেলাটা, বা একটা জেতার চান্স থাকে। এইগুলো কিছুই হয়নি, তার কারণ ব্যাটিংটাই ভালো হয়নি। ব্যাটিংয়ে এমন ব্যর্থতা দেখা গিয়েছিল, একেবারে জঘন্য ব্যর্থতা। আর বিরাট কোহলিকে অনেকে বলছিল টি20 ওয়ার্ল্ড কাপে নেওয়া হবে না, বিরাট কোহলিকে তো নেওয়া হয়েছে, বিরাট কোহলি খেলবে। আমি তো আগেও ভিডিওতে বলেছিলাম, আমার মন বলছে বিরাট কোহলি খেলবে, বিরাট কোহলি বাদ যাবে টি20 ওয়ার্ল্ড কাপ থেকে, এটা কোনোভাবেই হতে পারে না। মানে আর যদি এই আইপিএলে না খেলতে পারতো, তাহলে একটা চিন্তা ভাবনা আসতো যে বিরাট কোহলি কি নেওয়া হবে বা খেলবে নাকি খেলবে না। এবার সেই জন্য নিজে থেকে বলতো যে আমি খেলবো না। যেমন জো রুট কিন্তু ইংল্যান্ডের হয়ে খেলছে না টি20 ওয়ার্ল্ড কাপ, আগের বছরও খেলেনি, 2022-এও খেলেনি, 21-এও খেলেনি। আর 2022-এ আবার বেন স্টোকস খেলেছিল। বেন স্টোকস ছাড়া মানায় না। ও বেন স্টোকস ওই একটাই লড়াকু প্লেয়ার, আর একটাও ইংল্যান্ডের যে কটা প্লেয়ার রয়েছে একটা ওরকম লড়াকু প্লেয়ার না। বেন স্টোকস এমন একটা প্লেয়ার, লড়াকু প্লেয়ার, মানে কাপ জেতানোর শুধু চেষ্টা করে। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কাপ জিতিয়েছে বেন স্টোকস লড়াই করে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে 2019 সালে, 2022 সালে টি20 ওয়ার্ল্ড কাপে একা ব্যাট করে ম্যাচ জিতিয়েছে, একা ভালো ব্যাট করে। সে ম্যাচে কেউ ভালো ব্যাট করতে পারেনি, লাস্টে মনে হয় মঈন আলী একটু সঙ্গ দিয়েছিল, একা ভালো খেলে বেন স্টোকস জিতিয়েছে। এবার চলে আসি কলকাতার ম্যাচের কথা। একটু অনেক কিছু আলোচনা হয়ে গেল, আজকে ভিডিওটা একটু বড় হবে। আর কলকাতার চেঞ্জ আমার মনে হয় না কোনো চেঞ্জ করবে বলে, একটা হয়তো চেঞ্জ করবে না, যেটা হয়তো রয়েছে সেরকমই হয়তো থাকবে। আর আমার মনে হয় না ফিলসলকে বাদ দিয়ে গুরবাজকে খেলানো হবে বলে। আর গুরবাজকে মানে ফিলসল যাতে প্লে অফের ম্যাচগুলোও খেলতে পারে, অ্যাভেলেবেল থাকে, এই নিয়ে কিন্তু বিসিসিআই, ইংল্যান্ডের বোর্ড, এদের মধ্যে কিন্তু খুবই আলোচনা চলছে। এবার আলোচনা করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা থাকবে না থাকবে না, মানে ফিলসল থাকবে কি থাকবে না। আমাকে কমেন্ট বক্সে একজন লিখছিল যে
মানে একটু চেঞ্জ দরকার। উইনিং কম্বিনেশান কিন্তু কেউ চেঞ্জ করতে যায় না। কলকাতা যেহেতু এখন জিতে যাচ্ছে, এই জন্য আমার মনে হয় কোনো চেঞ্জ আসবে না। ও যেরকম আছে দল সেরকমই থাকবে। নীতিশ সেনাকে হয়তো দলে নাও নিতে পারে, তার কারণ গৌতম গম্ভীর যেরকম মানে প্লেয়ার যেহেতু যেটা রয়েছে ভালো খেলছে, আঙ্ক্রিশ রঘুবংশী মোটামুটি, এই জন্য টিমে আর কোনো চেঞ্জ আনবে না আর কি। এবার এটা হতে পারে একটা যে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দরকার পড়বে না, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো মনীষ পান্ডেকে খেলালো, সেটা খেলাতে পারে। বা নীতিশ সেনা হয়তো খেলানোর কোনো ইম্প্যাক্ট প্লেয়ারের মানে লিস্টে নীতিশ সেনার নাম থাকে নাকি সেটা দেখতে হবে। যদি থাকে তাহলে বুঝতে হবে যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলালেও খেলাতে পারে যদি ব্যাটিংয়ে প্রয়োজন পড়ে, আর না হলে তাকে খেলাবে না। এবার নীতিশ সেনাকে খেলালে কিন্তু একটা প্লাস পয়েন্ট, তার অফ স্পিন বলটাও পেয়ে যাচ্ছে। এবার মুম্বাইয়ের বিরুদ্ধে আমি মনে করি যে চেস করবে কলকাতার মাটিতে সেই জিতবে। মানে টস ওই দিনও যদি শ্রেয়াস আয়ার হারে, ওই দিন আরেকটা ম্যাচ জিতলে জাস্ট 9টা ম্যাচ জিতবে, আর কোনো চাপ থাকবে না। এবার সবগুলো ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। জিতলে এটা কী হবে, তাহলে কিন্তু মানে কলকাতার সমস্যা হবে না, একটা রেকর্ড করতে পারবে। 11টা ম্যাচ আইপিএলে কখনোই জেতেনি, আইপিএলের পয়েন্টস টেবিলে 1 নম্বরও থাকেনি কলকাতা নাইট রাইডার্স। 2021-এও থাকেনি, 2014-তেও থাকেনি, 2012-তেও থাকেনি। 2012-তে বোধহয় 2 নম্বরে ছিল, 2014-তেও 2 নম্বরে ছিল। 2014-তে তো অপ্রতিরোধ্যভাবে খেলেছিল পাঞ্জাব। প্রথম 4টে ম্যাচে 4টেই জিতেছিল পাঞ্জাব, আর কলকাতার প্রথম 4টের মধ্যে 2খানা জিতেছিল, 2খানা হেরেছিল। কলকাতা যে প্লে অফে যাবে এটা অনেকেই বুঝতে পারছিল না 2014 সালে, তার কারণ অতটা ভালো খেলতে পারছিল না। পরের দিকে দিয়ে তো ভালো খেলে, তারপর তো প্লে অফে তারা চলে যায়, 2-এ যায়, তারপর তো কাপ নেয় তারা। মানিশ পান্ডে ভালো খেলে দেয়, মানিশ পান্ডে ইম্প্যাক্টফুল ইনিংস খেলে দেবে, মানে 40 বলে 50 রান বা 30 বলে 45 রান এরকম ইনিংস খেলবে। সে 30 বলে 50 করার তার ক্ষমতা নেই, বা তার 30 বলে 70 রান করার ক্ষমতা নেই। তার ক্ষমতা হলো ছোট ইনিংস খেলার, বা এটাও করে দিতে পারে 20 বলে 35 রান, 20 বলে 30 রান এরকম করার ক্ষমতা রাখে। ইম্প্যাক্টফুল ইনিংস খেলে হলো মানিশ পান্ডে। মানিশ পান্ডেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা দেখতে পারি। আর বৈভব অরোরা, হর্ষিত রানা দুজনেই ভালো বল করছে, এই জন্য আমার মনে হয় ওদের কাউকে বসাবে না। আর সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এদের দুজনকে খেলানো হবে। আর যদি এটা ফাস্ট বোলিং সহায়ক উইকেট হয় বা পুরো পাটা উইকেট হয়, পাটা উইকেট হলে কিন্তু হাইয়েস্ট স্কোরিং ম্যাচ হবে। আর যদি পাটা উইকেট না হয়, যদি স্পিন সহায়ক পিচ হয়, তাহলে হয়তো অত রান হবে না। পেসারদের বিরুদ্ধে রান করা যাবে, বাট স্পিনারদের বিরুদ্ধে কিন্তু রান করা যাবে না। তার কারণ দিল্লির সাথে যখন কলকাতা ম্যাচ খেলছিল তখন কিন্তু বরুণ চক্রবর্তী, নারিন এরা কিন্তু দারুণ স্পিন করাচ্ছিল, তাদের বল কিন্তু খেলতে অসুবিধা হচ্ছিল, টান করছিল, ভেতরে বলটা ঢুকছিল, তাদের বল খেলতে কিন্তু অসুবিধা হচ্ছিল। এবার ওরকম যদি হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার। এবার কীরকম পিচ হবে সেটা আগে থেকে তো বলা যায় না। এবার কীরকম পিচ হবে সেটার উপর অনেক কিছুই নির্ভর করবে। এখন দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আরেকটা কথা বলে রাখি যে এবারের আইপিএলে অনেক কিছু চমক দেখানো পারফরমেন্স হচ্ছে। প্রথম মানে কলকাতা পারফরমেন্স করছে, যেমন মুম্বাইয়ের মাটিতে মুম্বাইকে হারাতে 2012 সালে পেরেছিল, তারপর আর পারেনি। শুধু চেন্নাইয়ের মাটিতে চেন্নাইকে হারাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। আর এছাড়া বেঙ্গালুরুর মাঠে বেঙ্গালুরুকে হারিয়েছে, লখনৌর মাঠে লখনৌকে হারিয়েছে। অবিশ্বাস্য, কলকাতা এগুলোই খুব ভালো খেলেছে। আর কলকাতার হয়ে শ্রেয়াস আয়ার প্রথম দিকে সেরকমভাবে ক্যাপ্টেন্সি করতে পারছিল না, কিন্তু এখন কিন্তু বর্তমানে ভালো ক্যাপ্টেন্সি করছে, ভালো মানে যাকে যখন ব্যবহার করার তাকে তখন ব্যবহার করছে, এটাই ভালো লাগছে। মানে অ্যান্দ্রে রাসেল উইকেট নিচ্ছে, এটা ভালো লাগছে। অ্যান্দ্রে রাসেল পুরো ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছে, এরকমভাবে উইকেট নিতে আমি লাস্ট কবে নিয়েছিল আমি জানি না। মার এখনও খাচ্ছে, মার যে খায়নি তা বলছি না, মার খাচ্ছে, বাট উইকেটটা নিচ্ছে। সেই জন্য প্লেইং 11-এ মুম্বাই হয়তো মুম্বাইয়ের বিরুদ্ধে কোনো চেঞ্জ করবে না, এবং মুম্বাইয়ের বিরুদ্ধে রেকর্ড কলকাতার খারাপ। মুম্বাইয়ের মাঠে মুম্বাইকে হারিয়েছে, এবার কলকাতার মাঠে মুম্বাইকে যদি হারাতে পারে তাহলে কিন্তু 11 বার হয়ে যাবে। কলকাতা সেটা চেষ্টা করবে, আশা করছে। আর ভেঙ্কটেশ আয়ারকে এক কাজ করতে পারে, মুম্বাইয়ের বিরুদ্ধে একটু আগে নামানো যেতে পারে। আঙ্ক্রিশ রঘুবংশীকে একটু 4 নম্বরে নামিয়ে 3 নম্বরে নেয় ভেঙ্কটেশ আয়ারকে সুযোগ দিলে মুম্বাইয়ের বিরুদ্ধে যেহেতু ভালো খেলে আর কোনো ম্যাচে খেলানো লাগবে না। এবার যদি এটা সম্ভব ভেঙ্কটেশ আয়ারকে আগে নামানো, যদি আর কি নারিন আউট হয়ে যায়। যদি ফিল সল্ট থাকে তাহলে ডানাতি বাহাতি কম্বিনেশন রেখে পাঠানো সম্ভব। আর যদি ফিল সল্ট আউট হয় তাহলে হয়তো রঘুবংশী নামবে, এটা হয়তো প্ল্যান। ভেঙ্কটেশ আয়ারকে নামানোর চান্স রয়েছে। আর মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু বরাবরই ভালো খেলতে পছন্দ করে ভেঙ্কটেশ আয়ার। প্যাট কামিন্স আর ভেঙ্কটেশ আয়ার এই দুটো প্লেয়ার মুম্বাইয়ের বিরুদ্ধে সবসময় জ্বলে ওঠে। তারপর এম এস ধোনিও মুম্বাইয়ের বিরুদ্ধে সবসময় জ্বলে ওঠে। মানে কিছু কিছু প্লেয়ার থাকে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে পছন্দ করে। ট্র্যাভিস হেড, নীল জার্সি যাদের থাকে, মানে মুম্বাই, তারপর ভারত, মানে নীল জার্সির বিরুদ্ধে খেলতে ভালো পছন্দ করে। নীল জার্সি হলে জ্বলে ওঠে ট্র্যাভিস হেড। এরকম এক সময় মনে হচ্ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফে কোয়ালিফাই করবে, কিন্তু লাস্ট 2-3টে ম্যাচ হেরে যাওয়ার পর এখন মনে হচ্ছে যে তারা কোয়ালিফাই করে নাকি সন্দেহ। এখন অবশ্য লড়াইটা জমে গিয়েছে, এখন প্লে অফে কে যেতে পারে সেটাই দেখার বিষয়। প্লে অফে
দেখা যাক কে জিততে পারে। এখন মানে যে কোনো দল জিততে পারে আর কি, মানে জিততে মানে কি কাপ জেতার সম্ভাবনা আমার যতদূর মনে হয় কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালসেরই রয়েছে। আমার মনে হয় না এদের বাইরে কেউ জিতবে বলে। আমি ব্যক্তিগতভাবে চাই রাজস্থান রয়্যালস আর কলকাতার মধ্যে ফাইনাল হোক এইবারের আইপিএলের ইতিহাসে কখনো হয়নি, এটাই চাই। এটা একেবারে দুটো সেরা সেরা টিমের মধ্যে ম্যাচ হবে, এটাই ভালো লাগবে। আর অন্য টিম উঠলে ঠিক মানাবে না, এইটা মানাবে। এরা প্রথম থেকে পয়েন্টস টেবিলে 1 আর 2 নম্বরে ছিল, এরাই মানে প্রথমে ছিল তো রাজস্থান রয়্যালস 1 নম্বরে, তারপর তো কলকাতা নাইট রাইডার্স 1 নম্বরে উঠলো। আজকে আবার রাজস্থান রয়্যালসের ম্যাচ রয়েছে। রাজস্থান রয়্যালস যদি দিল্লিকে হারাতে পারে, আজকে দিল্লির ডু অর ডাই ম্যাচ, মরণ বাঁচন লড়াই। আজকের ম্যাচে একবার হারবে ব্যাস, একদম আইপিএল থেকে বিদায় নেবে। আর যদি জেতে তাহলে কিন্তু লড়াইয়ে থাকবে, সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস কিন্তু 2-এই থাকবে, একে কিন্তু যেতে পারবে না। এবার রাজস্থান রয়্যালস চাইবে একে যেতে, কলকাতাকে সরিয়ে কিন্তু একে যেতে চাইবে, একে কিন্তু সকলেই যেতে চায়, সেই জন্য আজকে কিন্তু জিততে চাইবে। আর রাজস্থান রয়্যালস এবং কলকাতার মধ্যে যখন ম্যাচটা হয়েছিল তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত হয়েছিল, রাজস্থান রয়্যালসের কাছে কিন্তু হেরে গেছিলো। এবার এখন দেখতে হবে যে কীরকম ডিসিশান নেয়, কীরকম খেলে, হ্যাঁ সেই বুঝে সব কিছু বোঝা যাবে। তবে দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কলকাতার এবার সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো মানে মিচেল স্টার মার খাচ্ছে, বাট উইকেট কিন্তু নিয়ে নিচ্ছে। প্রথম দিকে উইকেটও পাচ্ছিল না, মার খেয়ে যাচ্ছিলো, ম্যাচ হারাচ্ছিল। আর এখন কিন্তু উইকেট নিচ্ছে, বাট উইকেটও নিচ্ছে, আবার মারও খুব একটা খাচ্ছে না, অল্প মার খাচ্ছে কিন্তু গত দুটো ম্যাচে যদি আমরা দেখি। আর অ্যান্দ্রে রাসেল মার খাচ্ছে, উইকেট নিচ্ছে। আর বড় সুনীল নারিন ব্যাট হাতে যেরকম কলকাতা যদি এবার কাপ নিতে পারে, আমার যতদূর মনে হয় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে সুনীল নারিন। ব্যাট হাতে যেরকম রান করেছে, বল হাতে যেরকম উইকেট নিয়েছে, ইকোনমি যতটা কম, মানে অবিশ্বাস্য ব্যাপার, সেরা। আর ওই যে ফিলসলটা ভালো খেলেছে, বাট ওরকম উইকেট কিন্তু নেয়নি। আর সুনীল নারিন কিন্তু বল হাতে উইকেট নিয়েছে, এই জন্য তার অরেঞ্জ কাপও জিততে পারে সুনীল নারিন। আর একটা যদি সেঞ্চুরি করে দেয় সেক্ষেত্রে কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হবে কিন্তু সেক্ষেত্রে। আর এছাড়া গুজরাটের সাথে ম্যাচ খেলবে, রাজস্থান রয়্যালসের সাথেও কলকাতার ম্যাচ রয়েছে, মুম্বাইয়ের সাথে ম্যাচ রয়েছে। কে বলতে পারে মুম্বাইয়ের বিরুদ্ধে হয়তো সেঞ্চুরি করে দিল। এই কলকাতার বিরুদ্ধে মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতার মাঠে 232 রান কিন্তু কলকাতা তুলেছিল 2019 সালে। সে ম্যাচে 40 বলে 80 রান করেছিল আর কি অ্যান্দ্রে রাসেল। কি তাণ্ডব চালিয়েছিল, মানে অবিশ্বাস্য। আর যখনই অ্যান্দ্রে রাসেল ব্যাট করতে আছে তখনই বোলাররা এসে ইয়র্কার দিয়ে আউট হয়ে যায়। এই কয়েকটা ম্যাচে রাসেল ঝড় উঠছে না, ব্যাটিংয়ে উঠছে না, বোলিংয়ে কিন্তু রাসেল ঝড় উঠছে, উইকেট নিচ্ছে এবং ম্যাচের টার্নিং পয়েন্ট। মুম্বাইয়ের মাঠে হায়দ্রাবাদ হারাতে পারলো না, কলকাতা কিন্তু হারিয়েছিল। তার কারণ গুরুত্বপূর্ণ সময়ে অ্যান্দ্রে রাসেল উইকেট নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, মানে সূর্যকুমার যাদব আর আরেকটা কাকে যেন আউট করেছিল, ওটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। উইকেট নিলে তবেই তো টার্নিং পয়েন্ট হবে, তবেই তো ভালো খেলবে। এবার উইকেট যদি না নিতে পারে তাহলে তো ম্যাচ হেরে যাবে, সেটাই মূল বিষয় হয়ে গেছে এখন। আর 3 নম্বরে অনেকে বলতে পারে যে অঙ্কুশ রঘুবংশীকে না পাঠিয়ে শ্রেয়াসকে কেন পাঠাচ্ছে না। শ্রেয়াস আর অঙ্কুশ রঘুবংশী দুটোই একই কোয়ালিটি খেলবে, অঙ্কুশ রঘুবংশীকে একটু সুযোগ দিতে চাইছে। আবার এটাও হয়তো হতে পারে যে আমার মনে হয় না সেটা করবে বলে, অঙ্কুশকে বাদ দিয়ে দেওয়া আমার মনে হয় করবে না সেটা। যদি করে দেয়, যদি নীতিশ সেনাকে 3-এ নিয়ে আসে, সেটা আমি অবাক হব না, দিতেই পারে, যেহেতু নীতিশ সেনা ফিট হয়ে যাবে। তবে গৌতম গম্ভীর যেরকম উইনিং কম্বিনেশন ভেঙে এরকম কিছু ডিসিশন নেবে না, দরকার হলে প্লেয়ার বসে থাকবে তাও ঠিক আছে, কিন্তু খেলাবে না। ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে খেলাবে, যদি প্রয়োজন পড়ে তাকে খেলাবে, নাহলে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে। আর হর্ষিত রানা তো একাদশে খেলছে, বৈভব আরোরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছে। এবার ওইখানে যদি কলকাতার পিছিয়ে নাও হতে পারে, মানে ইম্প্যাক্ট প্লেয়ার ব্যাটার নাও হতে পারে, কেন অনেক রয়েছে। আর রমনদীপ সিংকে একটু আগে নামালে কি হয়, আগে নামালে যদি খেলতে না পারে, ওর থেকে শেষে নামে 6 বল খেলে 25 রান করবে, ওটাই আমার মনে হয় দলের পক্ষে বেস্ট। এবার আগে নামবে, কয়েকটা বল বেশি খেলবে, আদৌ খেলতে পারে নাকি ঠিক নেই, ওর থেকে পরে নামবে, ওটাই ঠিক আছে। একদম শেষ মুহূর্তে নামবে, 6টা-7টা বল খেলবে, 8টা বল খেলবে, ওটাই হলো সব থেকে কলকাতার ইম্প্যাক্ট। ওপেনিং পার্টনারশিপ ভালো হচ্ছে, এটা যেমন ঠিক। তারপরে রমনদীপ সিং ভালো খেলতে পারছে, ফিল্ডিংটা এখন কলকাতা নাইট রাইডার্স ভালো করছে, ক্যাচ টাচ ভালো ধরতে হবে। তবে সুনীল নারিনের ক্যাচ টাচ ধরার অ্যাবিলিটিটা ভালো না। বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন শুধু ক্যাচ মিস করে। রমনদীপ একখানা আইপিএলে ম্যাচ মিস করেছিল এইবারের আইপিএল, আর প্রতিটা ম্যাচে ভালো খেলেছে। এই রমনদীপকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছিল, মুম্বাই খেলায়নি, আর কলকাতা খেলাচ্ছে, তাকে মানে ব্যাটও করতে দিচ্ছে। রমনদীপকে ফিনিশার হিসেবে খেলানো একদম বুদ্ধিমানের কাজ। অনেকে হার্দিক পান্ডার বিকল্প শুধু নীতিশ কুমার রেড্ডি বলছে বা দুবে বলছে, একবারও কিন্তু রমনদীপ সিংকে বলছেন। অবশ্য রমনদীপ সিং বলও করেনি, রমনদীপ সিংকে বল
করানোর সুযোগ আসেনি, এই জন্য তাকে করায়নি। রমনদীপ সিংকে বল করালেও হতো, তাকে বল করানো হয়নি। অবশ্যই যে তাকে বল করাতো, ভেঙ্কটেশ আয়ারও বল করতো যদি আর কি, তাহলে কলকাতার বোলিং অপশান কিন্তু অনেক ছিল। ইম্প্যাক্ট প্লেয়ার আসাতে সমস্যাটা হয়ে গেছে, না হলে ওরা কিন্তু বল করে দিতে পারতো। রমনদীপ সিং ভালোই মিডিয়াম পেসার বোলিংটা করতে পারে, তার সাথে ব্যাটিংটা মারকুটে হার্ড হিটিং ব্যাটিংটা করতে পারে। যে কটা ভেঙ্কটেশ আয়ারও এত হার্ডটার ব্যাটিং করতে পারে না, নীতিশ কুমার রেড্ডিও পারে, আবার এই যে রমনদীপ সিংও পারে। এদেরকে যদি তুলে নিয়ে আসা যায় হার্দিক পান্ডার বিকল্প হিসেবে, খুব একটা খারাপ হবে না। যেখানে অস্ট্রেলিয়া মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, তারপরে মার্কাস স্টোনিস, অনেকগুলো যেখানে মিডিয়াম পেসার অলরাউন্ডার রয়েছে। ইংল্যান্ডের রয়েছে যেমন স্যাম কারান, পেসার অলরাউন্ডার, ক্রিস ওয়াক্স অবশ্য বোলিং অলরাউন্ডার, বেন স্টোকস ব্যাটিং অলরাউন্ডার, অনেকে রয়েছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কিন্তু রয়েছে, ওয়েস্ট ইন্ডিজেরও রয়েছে যেমন অ্যান্দ্রে রাসেল, জেসন হোল্ডার, এস রাদারফোর্ড, অনেকে রয়েছে। আর আর এইটা করতে পারে লাস্ট একটা ম্যাচে, হয়তো লাস্ট একটা বা দুটো ম্যাচে হয়তো এস রাদারফোর্ডকে খেলালো অ্যান্দ্রে রাসেলকে বসিয়ে দিয়ে, সেটা রেস দিতে পারে, সেটা করতে পারে। বা মিচেল স্টার্ককে একটা ম্যাচে রেস দিয়ে আল্লাহ গজনফিরকে খেলানো হলো, সেটা করতে পারে। হ্যাঁ, আর ফিল সলকে আমার মনে হয় বসাবে না, কেন ওইটাই হলো কেকেআরের মূল শক্তি। ফিল সল্ট আর নারিন, এবার তাদেরকে মূল শক্তি তো আর বসাতে চাইবে না কখনোই, এটাই হলো মূল বিষয়। তবে দেখা যাক কী হয় এই শনিবার দিন, কি কলকাতা কি পরিবর্তন করে তাদের একাদশে, কি বড় পরিবর্তন করে। আমার মনে হয় কোনো পরিবর্তন হয়তো করবে না। শ্রেয়াস আয়ার এর আগে যখন অধিনায়ক ছিল 2015 সালে, একদম ইয়ং তখন ছিল, তখন কিন্তু ম্যাচ হেরে যেত। আর এই বছরে কিন্তু ম্যাচ জিতছে শ্রেয়াস আয়ার, এবং এই গৌতম গম্ভীর আর শ্রেয়াস আয়ারের যুগলবন্দিতে কিন্তু ভালোই হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু রেকর্ডও করেছে, রেকর্ডগুলো কী করেছে সেগুলো সব বলে দিচ্ছি। মানে 2024 আইপিএলে একদম খুব ভালো মানে দলগত পারফরমেন্স করছে, আর 200+ রান করেছে সব থেকে বেশিবার, 6বার 2024 আইপিএলে প্রথম দল হিসেবে। আর মোস্ট উইকেট নিয়েছে 2024 সালে, মানে পুরো টিম, অ্যান্দ্রে রাসেল, বৈভব অরোরা, সুনীল নারিন, এরা সকলে মিলে। আর অ্যাওয়ে ম্যাচ 4টে অ্যাওয়ে ম্যাচ জিতেছে, যেটা কিন্তু খুবই চাপের বিষয়। যেখানে অ্যাওয়ে ম্যাচ হেরে যেতে হয়, অন্য দল সুবিধাও নেয়, সেখানে কিন্তু জিতে গেছে। আর 5টা বোলার 12র বেশি উইকেট নিয়েছে, 12+ উইকেট, আর সব থেকে বেশি ছক্কা মেরেছে। মানে এইটা একেবারে গৌতম গম্ভীরের জন্যই প্রাপ্য, না হলে একেবারে কোনো দিনই সম্ভব হতো না। যে দল আগের বছর মুখ থুবড়ে পড়েছিল, প্লে অফে যাবে নাকি কোনো ঠিক ছিল না, ম্যাথামেটিক্যালি কোনো ঠিকই ছিল না হিসাব। 2021-এ গেছিলো প্লে অফে নেট রানের জন্য, সেটা আলাদা ব্যাপার, সেটা অতটা হিসাব করতে হয়নি। 2022 আর 23-এ হিসাব করতে হয়েছিল, বাট যায়নি প্লে অফে। কিন্তু এইবার প্লে অফে যাচ্ছে, কাপ নিলেও আমি অবাক হব না, মানে কাপ নিলে ভালোই লাগবে বেশ। কলকাতা অবশেষে কাপ নেবে, তারপর তো T20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, দেখা যাক কী হয়। আর মানে ইন্ডিয়ার জার্সি প্রকাশিত করেছে, তবে আমার মনে হয় 2022 সালেরটাই বেস্ট ছিল। 2022 সালেরটা সেরা জার্সি ছিল, 2016টাও সেরা, 2017টাও সেরা, আর 2012টা ভালো লাগেনি, 2009-10 একটাও ভালো লাগেনি, 2021-এরটা সব থেকে বাজে। 2000 রেট্রো জার্সি যেটা মাঝে বেরিয়েছিল 2020 সালে পরে খেলতো, ওটাও খারাপ ছিল না খুব একটা। তবে এইবারেরটা খুবই খারাপ, এইবারেরটা অনেকটা 2019 বিশ্বকাপের যেরকম মতো আর কি, 19 ওয়ানডে বিশ্বকাপের যেরকম জার্সি ছিল ভারতের, সেরকম অনেকটা। এখানে একটু কমলা কালার, গেরুয়া কালার, কমলা ঠিক না, গেরুয়া কালার, আর এখানে নীল জার্সিটা ভাল লাগছে না অতটা। তবে ওই আগের 2022-এরটা সেরা ছিল, পুরো নীল, অবিশ্বাস্য লাগছিল, নীল আর আকাশি, হেভি। আর 2007-এরটা অবশ্যই ভালো ছিল, তার কারণ ওইবার কাপ যেহেতু নিয়েছিল, মানে ভারত জিতেছিল, চ্যাম্পিয়নও ছিল, এই জন্য। আর ওইবার কিন্তু আনকোরা টিম নিয়ে জিতেছিল, কোনো বড় মাপের প্লেয়াররা কিন্তু ছিল না, আনকোরা টিম নিয়ে কাপ জিতে গিয়েছিল। অনেকে ভেবেছিল ওটা যেমন আনকোরা টিম নিয়ে জিতেছে, এটাও হয়তো আনকোরা টিম নিয়ে জিতবে, তবে এই টিম নিয়ে কাপ জেতার চান্স কম। ফিনিশ ভালো করতে হবে, না হলে ফিনিশিং দিকে আমার ভয় লাগছে। তবে হয়তো ছোটোখাটো টিমের বিরুদ্ধে ফিনিশিং হয়তো যে কোনো কেউ করে দিতে পারবে, তবে ওই সেমিফাইনাল ফাইনাল ম্যাচে হয়তো 6 বলে 21 রান করতে হবে ফাইনালে যাওয়ার জন্য। ব্যাট করছে হয়তো জাদেজা, তার সাথে হয়তো একটা বোলার রয়েছে কুলদীপ। এবার তারা কি কখনো পারবে? কখনোই তারা পারবে না, কখনো পারবে না। এবার একটা কোনো ফিনিশার থাকলে তাহলে একটা আশা করা যেতে পারতো, না সে হয়তো পারতে পারে। এবার সে যে 100%ই পারবে এমন কোনো কথা নেই, তবে পারার সম্ভাবনাটা বেশি থাকতো। এবার জাদেজা ওই মুহূর্তের থেকে ম্যাচ ওরকম বের করতে পারে না, অত কঠিন পরিস্থিতির থেকে। সোজা পরিস্থিতিতে ম্যাচ বের করা সম্ভব, কিন্তু ওরকম কঠিন পরিস্থিতিতে বের করা ম্যাচ কঠিন।